আজকে আমি আপনাদেরকে জানাবো লেফটিস্ট মাইন্ডসেট মানুষদেরকে কিভাবে চিনবেন। বিশেষ করে আজকালকার সোশ্যাল মিডিয়াতে দেখবেন এরা সবাই নিউট্রাল বলে নিজেদেরকে পরিচয় দেয়। যে সরকারকে প্রশ্ন করা মানেই অ্যান্টি ন্যাশনাল নয় বা লেফটিস্ট হয়ে গেলাম তেমন নয়। এরা সব সময় নিউট্রাল বলে নিজেদেরকে পরিচয় দেয়। তো এদেরকে চেনার তিনটে সহজ উপায় আছে। আজকে আমি আপনাদেরকে এই তিনটে সহজ উপায় সম্পর্কে জানাবো। সবচেয়ে প্রথম, এরা দেখবেন প্রচুর জ্ঞান দেয়। এমন এমন জ্ঞান দেয় যেগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে ওগুলোর ইমপ্লিমেন্ট করা আদৌ সম্ভব নয়। যেমন দেখবেন এরা বলে যে সমাজে সমান অধিকার দরকার, যত মানুষ তাদের সেই অনুযায়ী সম্পত্তি থাকা দরকার। মানে ধরে নিন একটা ফ্যামিলিতে 5 জন আছে, সুতরাং 5 জনের পেট ভরার মতো খাবার দিতে হবে। যে ফ্যামিলিতে 2 জন আছে সে ফ্যামিলিতে 2 জন পেট ভরার মতো খাবার দিতে হবে। এই রকম মানে সমবন্টন চাই। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। যে যেমন পরিশ্রম করছে সে তেমনি আয় করবে, তার কাছে তেমন সম্পত্তি থাকবে, এটাই স্বাভাবিক। এখন যদি সেই সম্পদের সমবন্টন হয় তাহলে কি হবে জানেন তো? কেউ আর পরিশ্রম করবে না, একটা সমাজ পুরো পঙ্গু হয়ে যাবে। কেউ যদি মনে করে যে ঠিক আছে, আমার কি দায় পড়েছে, আমি যদি আজকে এতদিন পড়াশোনা করে এত কষ্ট করে রাত জেগে পড়ে পরীক্ষা ক্র্যাক করে ডাক্তার হই, আমার মাইনে যদি 500 টাকা হয়, আর যে পড়াশোনা করলো না, ফাঁকি মারলো, স্কুল বাঙ্ক করলো, কলেজ বাঙ্ক করলো, সে যদি সাধারণ একটা কর্মী হয়, সেও যদি সেই 500 টাকা মজুরি পায়, তাহলে আমার কি দায় পড়েছে এত পরিশ্রম করার? এবারে এই মানসিকতা থেকে কী হবে বলুন তো? ধীরে ধীরে পরিশ্রম করার মানসিকতা চলে যেতে থাকবে। এবং একটা সমাজ যখন পরিশ্রম করার মানসিকতা থেকে বেরিয়ে আসে, তখন সেই সমাজের আর কিছুই পড়ে থাকে না। সুতরাং কোনো রকম বিচার না করে, সে যেমন মানুষ হোক না কেন, যেমন পরিশ্রমী হোক না কেন, তার যোগ্যতা যাই হোক না কেন, সম্পদের সমবন্টন কখনো এমনভাবে হওয়া সম্ভব নয়। কারণ এটা নিষ্ঠুর হলেও সত্য যে আমরা সবাই সমান নয়। মানবিক দিক থেকে হয়তো আমরা সবাই সমান হতে পারি, কিন্তু আমাদের এবিলিটি সবাইয়ের সমান নয়। সুতরাং এবিলিটি অনুযায়ী সম্পদের বন্টন হবে, এবং সেটাই একটা সমাজের পক্ষে সঠিক হবে। এবারে দ্বিতীয় পয়েন্ট, এরা দেখবেন প্রায় সময় বলে, মানে যখন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে বারে বারে হচ্ছে কথা তুলছে, আর কথা তুলছে কোথায়? ফেসবুকে, ইনস্টাগ্রামে, না হলে টুইটার, তারপর মানে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে। কোর্টে যাচ্ছে না কিন্তু। যে প্রমাণ আমার কাছে যদি এত থেকে থাকে, আমার কাছে যদি এত প্রমাণ থাকে, তো আমি তাহলে কোর্টে যাই, কোর্টে গিয়ে সেগুলোকে জাজের সামনে পেশ করি। সেসব করছে না, সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে যে ভোট চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে। কিন্তু গণ্ডগোলটা করে ফেলেছে লোকসভাতে বক্তৃতা দিতে গিয়ে। সেখানে যখন ওই ভোট চুরি টপিকটাকে তুলেছে, তখন অমিত শাহ সেটাকে কাউন্টার করার জন্য কংগ্রেসের আমলের কয়েকটা উদাহরণ টেনে এনেছিল। যে 3টে প্রশ্ন রেখেছিল তার তো জবাব দিয়েছে, সেগুলো আলাদা ব্যাপার, আলাদা টপিকে চলে যাবে। কিন্তু এই কংগ্রেসের, বিশেষ করে রাহুল গান্ধীর এই কাউন্টার করতে গিয়ে কংগ্রেসের 3টে পুরনো কলঙ্ককে হচ্ছে তুলে ধরেছিল। সবচেয়ে প্রথম, অমিত শাহর মতে সবচেয়ে প্রথম ভোট চুরি হয়েছিল যখন সর্দার বল্লভভাই প্যাটেল এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাধিকার চলছিল। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল সর্বোচ্চ ভোট পাওয়ার পরেও জওহরলাল নেহেরু দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল। তো অমিত শাহর মতে সেটা ছিল সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ভোট চুরি একটা দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে। पहली घटना हुई आजादी के बाद देश का प्रधानमंत्री तय करना था। तय कौन करना था? तो उस वक्त के जितने प्रांत थे इसके कांग्रेस के अध्यक्ष होने, उनके एक एक वोट से तय होना था। अब 28 वोट श्री सरदार पटेल को मिले और 2 वोट जवाहरलाल नेहरू जी को मिले। और साहब प्रधानमंत्री जवाहरलाल जी बने। তারপরে তুলে এনেছিল তোমার ইন্দিরা গান্ধীর বরেলির ভোট নির্বাচন নিয়ে কথা, এবং সেখানে কিন্তু কোর্টে যাওয়া হয়েছিল রীতিমতো প্রমাণ নিয়ে যে বরেলিতে ভোট মানুষদেরকে ভোটাধিকার ঠিকঠাক করতে দেওয়া হয়নি। এবং সেই প্রমাণসহ যখন কোর্টে যাওয়া হয়েছিল এবং কোর্টও নির্দেশ দিয়েছিল যে হ্যাঁ, এখানে মানুষ নিজেদের ভোট সঠিকভাবে দিতে পারেনি, এখানে আজকালকার কথাই বলতে গেলে ভোট চুরি হয়েছে। श्रीमती इंदिरा गांधी रायबरेली से चुनी गई। इलाहाबाद हाईकोर्ट में श्री राजनारायण पहुंचे कि चुनाव नियमों के अनुसार नहीं हुआ। इलाहाबाद हाईकोर्ट ने ये तय कर दिया कि श्रीमती गांधी ने उचित तरीके से चुनाव नहीं जीता है, हम इसको रद्द कर देते हैं। मान्यवर, ये भी वोट चोरी थी, बहुत बड़ी वोट चोरी थी। और उसके बाद में क्या हुआ? उसके बाद में वो वोट चोरी को ढकने के लिए संसद में कानून लाया
कि प्रधानमंत्री के खिलाफ कोई केस ही नहीं हो सकता। তো এইরকম যখন কতগুলো উদাহরণ পরপর তুলে এনেছে এবং যেগুলোর বর্তমানেও প্রমাণ রয়েছে যে যেগুলো ভবিষ্যতে হয়ে গিয়েছে সেগুলো ভবিষ্যতে হয়ে গিয়েছে, ভবিষ্যৎ নিয়ে এখন চললে হবে না। কথাটা শুনতে খুব ভালো লাগলো, তাই না? ঠিকই তো, আমরা কেন ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকবো? ভবিষ্যৎ নিয়ে চলা যায় না, বর্তমানে যেটা করছে সেটা নিয়ে কথা হবে। কিন্তু না, ভবিষ্যৎ ঘটনাও আমাদের শিক্ষা দেয়। ভবিষ্যৎকে ওই জন্য মনে রাখাটা অত্যন্ত জরুরি। আমরা বর্তমানকে যদি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করে যাকে নিয়ে আসছি বা যে পরিস্থিতিকে নিয়ে আসছি সেই পরিস্থিতি আমাদের পুনরায় পিছনে নিয়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি রয়েছে? যে যদি আজকে আমরা বিজেপিকে সরিয়ে কংগ্রেসকে নিয়ে আসি, সেখানে আবার ভোট চুরি হবে না বা এইভাবে বাজেভাবে হচ্ছে জিনিসগুলো ম্যাসাকার হবে না, তার কি গ্যারান্টি আছে? সুতরাং ভবিষ্যৎকে আমাদের মনে রাখতে হবে এবং ভবিষ্যৎকে মনে রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে নির্বাচিত করাটা অত্যন্ত জরুরি। কিন্তু এই লেফটিস্ট মাইন্ডসেটদের কাছে যে না, ভবিষ্যৎ কখনো মনে রাখতে নেই, ভবিষ্যতে যা হয়ে গিয়েছে গিয়েছে। আসলে কি বলুন তো, এগুলো হচ্ছে ন্যারেটিভের সাথে যখন ফিট হয় না, তখন হচ্ছে এদের জন্য সব কিছু সুইটেবল। মানে একটা উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরে নিন বীর সাভারকারের কথা যদি বলি, দেখবেন লেফটিস্টরা প্রায় সময় বলে বীর সাভারকার ইংরেজের কাছে মাফ চেয়ে তবে হচ্ছে জেল থেকে মুক্তি পেয়েছিল ইত্যাদি ইত্যাদি এরকম বলে। ওদের যে চিঠি আছে সেই মানে বীর সাভারকারের লেখা যে চিঠি আছে সেই চিঠিটাও প্রমাণস্বরূপ দেখায়। আসলে বিষয়টা এমন মোটেই নয়। আপনি যদি স্যারকে গিয়ে বলেন, স্যার আমার ছুটির দরকার, আমাকে বাড়ি যেতে হবে, ছুটি দিন। সরি, মানে আপনি যদি স্যারকে স্যার বলে না সম্বোধন করে এইভাবে বলেন, এই আমার বাড়ি যেতে হবে, আমার ছুটির দরকার, সরি কেউ মাইন্ড করবেন না প্লিজ। কিন্তু উদাহরণ দিতে গিয়ে বিষয়টাকে এইভাবে বলতে হলো। বা আপনি এখনও পর্যন্ত দেখবেন কোর্টে যখন জাজ বসে থাকে তখন অ্যাডভোকেটরাও পর্যন্ত মাই লর্ড বলে সম্বোধন করে। আসলে এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে এক একটা জায়গার এক একটা ডিপার্টমেন্টের কিছু সুনির্দিষ্ট কিছু নিয়ম থাকে, সেখানের কিছু ম্যানার্স থাকে। তো আপনি আপনার শিক্ষকের কাছে ছুটির জন্য প্রেয়ার করতে গেলে মহাশয় বা বিনীত এইভাবে যে কথাগুলো আমরা প্রয়োগ করি, ঠিক সেই রকম সেই সময় যেহেতু ইংরেজ শাসন ছিল, তো সেখানেও যখন কোনো কিছু প্রেয়ার করা হতো সেখানেও এই কথাগুলোই লেখা হতো। তা যাই হোক, সেই নিয়ে কথা বলে। কিন্তু এখানে যদি খেয়াল করেন তো দেখবেন বীর সাভারকর কখনকার ঘটনা, সে তো সেই স্বাধীনতার আগের ঘটনা। কিন্তু এখানে তারা সেই কথাকে টেনে আনে। কারণ কি? কারণ এটা তাদের ন্যারেটিভের সাথে ফিট করে। ঠিক আছে? তো এগুলো সব কিছুই হচ্ছে ন্যারেটিভের সাথে ফিট করা না করা নিয়ে। যদি ন্যারেটিভের সাথে ফিট করে, ঠিক আছে, অতীত ঘটনা খুব ভালো, খুব সুন্দর, অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। কিন্তু যদি তাদের ন্যারেটিভের সাথে ফিট না করে, আরে ভবিষ্যৎকে মনে রেখে কী হবে? বর্তমানে যেটা ঘটছে সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে, সেটা নিয়ে বিচার করতে হবে, এই রকম একটা ব্যাপার। তো এদের এই একটা ব্যাপার থাকে, এরা দেখবেন এই ভবিষ্যৎকে মনে রাখতে নেই এইভাবে জ্ঞান দেয়। আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে এরা দেখবেন প্রায় সময় কথাই কথাই বলে, আরে যে সরকার বর্তমানে শাসন করছে প্রশ্ন তো আমরা তাকেই করব না, এইভাবে বলে। মানে যে বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যা কিছুই হোক, তাকেই প্রশ্ন করা হবে। এই যে কথাটা বলে না, এখানেও কিন্তু পার্সিয়ালিটি রয়েছে, এখানেও সেই ন্যারেটিভের সাথে ফিট হওয়া না হওয়া এই ব্যাপারটা রয়েছে। কিন্তু এই উদাহরণ কটা আমি পরে দেবো, তার আগে একটা কথা বলে রাখি, এটাও কিন্তু সত্য নয়। আমাদের অপোজিশন যে রয়েছে, অপোজিশন পার্টিতে যারা আছে, তাদেরকে যদি না কাউন্টার করা হয়, তারা কিন্তু একচেটিয়াভাবে ক্ষমতা চলে আসবে এবং ক্ষমতা চলে এসে তারা ওই একই কাজকে রিপিট করবে। কারণ আমরা জানছি না, আমরা যাকে আজকে মানে ভবিষ্যতে যাকে আমরা ক্ষমতাতে নিয়ে আসব, তারা কি কাজ করবে সেটা আমরা বুঝছি না। কারণ কি? ওই এখন বলছে যে যারা ক্ষমতায় আছে তাকে তো প্রশ্ন করা হবে। আরে যারা ক্ষমতায় নেই, তাদের যে ন্যারেটিভ রয়েছে সেগুলোকে কেন প্রশ্ন করা হবে না? কারণ কাল যদি তারা ক্ষমতায় আসে, তারা তো সেই ন্যারেটিভটাকেই তো আবার তারা ইমপ্লিমেন্ট করবে, বাস্তবে সেগুলোকেই তো নামাবে, তাদের সেই আইডিওলজিগুলোকে। তাহলে কেন তাদের সেই আইডিওলজিগুলোকেও প্রশ্ন করা হবে না? কিন্তু তারা কখনো বলবে না, তারা একটাই কথা বলবে, যারা ক্ষমতায় আছে তাকেই প্রশ্ন করতে হবে। আর এটাও কিভাবে মানে ওদের ন্যারেটিভের সাথে ফিট করে দেখুন। কিছুদিন আগেও পর্যন্ত দিল্লিতে আপ গভর্নমেন্ট ছিল, এখন দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে এসেছে, এখনও 1 বছরও হয়নি। কিন্তু খেয়াল করে দেখুন, প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে, বায়ু দূষণ নিয়ে প্রোটেস্ট হচ্ছে এখন। এর আগে কি দিল্লিতে বায়ু দূষণ ছিল না? তার জন্য বিভিন্নভাবে ব্লেমও করা হয়েছে। পাঞ্জাবে যে কৃষক আছে তারা নাকি খড় পোড়ায়, সেই খড়ের ধোঁয়া দিল্লিতে উড়ে এসে বায়ু দূষণ করছে। আবার পাঞ্জাবে যখন আপ গভর্নমেন্ট চলে এলো, তখন কিন্তু সেই ন্যারেটিভও চলে গেল, তখন সে সমস্ত নিয়ে কোনো কথাবার্তা কিচ্ছু নেই। যে সরকার দুবার ক্ষমতায় আসার পর যে বারে বারে বলে এসেছে যে এবারে ক্ষমতায় আসলে আমি যমুনা নদী ক্লিন করে দেবো, কিন্তু একবারও করেনি, শেষে গিয়ে কি বলছে? যে আমি জানি
যমুনা নদী নিয়ে আমি ভোট পাবো না। यमुना साफ कर सकते हैं। यमुना हमारे लिए पवित्र नदी है। दिल्ली का चुनाव लड़ा था, मैंने प्रॉमिस किया था दिल्ली वालों को कि अगले चुनाव तक मैं यमुना को साफ कर दूंगा और अगले चुनाव के पहले मैं भी यमुना में डुबकी लगाऊंगा और आप सब लोगों को यमुना के साफ पानी में डुबकी लगवाऊंगा। चुनाव के वक्त मैंने दिल्ली के लोगों से 5 साल मांगे थे। मैंने कहा अगले चुनाव में मैं खुद डुबकी लगाऊंगा यमुना के अंदर, आप सब लोगों को साफ पानी में डुबकी लगवा दूंगा, नहीं तो वोट मत देना मेरे को। मैंने 10 बार दिल्ली में बोला है कि अगर मैं 2025 तक यमुना साफ मत करूं, अगली बार मेरे को वोट मत देना। मैंने आपको एक प्रॉमिस किया हुआ है कि अगले चुनाव के पहले आपके साथ यमुना में डुबकी लगाऊंगा, वो कर दूंगा। ये इमोशनल चीजें है ना सर, कि यमुना साफ हो गई, सड़कें ठीक हो गई, जो आदमी को सारा वक्त दिख रहा होता है, वो आदमी के दिमाग में सबकॉन्शियसली जो नैरेटिव क्रिएट करता है ना कि यार ये जो बोलते हैं करते हैं। मतलब आई थिंक अगर आप यमुना साफ कर देते हो ना, यू विल बी वेरी अनडिफीटेबल इन द दिल्ली एरिया, बिकॉज पीपल विल सी इट, पीपल कैन पॉइंट टू इट, बी लाइक देखो साफ हो गई। हम इतने दिनों से यहाँ पे झाग झाग देखा करते प्रखर, थे। मैं अब थोड़ी बहुत पॉलिटिक्स तो समझने लगा हूँ। हाँ। यमुना पे वोट नहीं मिलेंगे। अच्छा, সরাসরি বলছে, কিন্তু তার সেই কথাকে কাউন্টার করার মতো কেউ নেই। আরে সে কি ক্ষমতাই নেই? সে তো কিছুদিন আগেও দিল্লিতে ক্ষমতায় ছিল, কিন্তু একজনও প্রশ্ন তোলেনি। লেফটিস্ট মাইন্ডসেট। কিন্তু যেই বিজেপি সরকার ক্ষমতায় এলো, অমনি প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন তোলা দূরে থাক, প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কতগুলো রাজ্য আছে যেখানে কংগ্রেস সরকার ক্ষমতায় আছে। তেলেঙ্গানা আছে, কর্ণাটক আছে, হিমাচল প্রদেশ আছে। কিন্তু এখানেও কি করাপশান হচ্ছে না? কর্ণাটকের একটা কথা বলি, বেঙ্গালুরু কর্ণাটকের একটা শহর, আইটি হাব বলা যায়। কত ট্যাক্স আছে ওখান থেকে, কত বড় বড় কোম্পানি রয়েছে, ট্যাক্স আছে। কিন্তু আপনারা কি জানেন ওখানে কিন্তু সরকার ইতিমধ্যে ধার করে বসে আছে। 200 কোটি টাকা ঋণ হয়ে গিয়েছে ওখানে। কেউ কিন্তু প্রশ্ন তুলছেন এটা নিয়ে, এবং এটা আরও বাড়তে থাকছে। আর রিসেন্ট আরও একটা কেলেঙ্কারি যেটা সামনে এসেছে, মানে কর্ণাটক সরকার ঠিক করেছিল, দেখবেন শহর পরিষ্কারের জন্য গাড়ি থাকে, ঠিক আছে, পরিষ্কার করার গাড়ি থাকে যেগুলো ঘুরে 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 যায়। যাই হোক, সেই 48টা গাড়ি কিনবে বলে ঠিক করেছিল কর্ণাটক গভর্নমেন্ট। তো 48টা গাড়ি, প্রত্যেকটা গাড়ি পিছু খরচা ধরা হয়েছে 5 থেকে 8 লাখ টাকা করে। তো সেই অনুযায়ী 48টা গাড়ি এবং সাথে তার সমস্ত যা খরচা আছে, মানে তার লেবার, পেট্রোল, হেন তেন মেনটেনেন্স খরচা, যা কিছু সব কিছু ধরে হিসাব করে দেখা গিয়েছে 60 থেকে 100 কোটির মতো খরচ আসবে। পরবর্তী 7 বছর যদি তারা ওই গাড়ি নিয়ে কাজ করে, 60 থেকে 100 কোটি টাকা মতো খরচ আসবে। তো তারা ঠিক করলো 60 থেকে 100 কোটি টাকা খরচ আসবে, তাহলে কিভাবে কমানো যায়? কি করলো? তারা 48টা গাড়ি রেন্ট নিল, কোনো একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হলো যে আপনারা আমাদেরকে 48টা গাড়ি দেবেন এবং তার সাথে স্টাফ থাকবে, যা যা মেনটেনেন্স খরচা হেন তেন সব কিছু থাকবে। এবারে আমরা আপনাকে জাস্ট টাকাটা দিয়ে দেবো। কত টাকা দেওয়া হয়েছে এই 7 বছরের কন্ট্রাক্টের জন্য? যেটা আমরা 60 কোটি থেকে 100 কোটি ভাবছিলাম, তার জন্য দেওয়া হয়েছে 613 কোটি টাকা। ভাবতে পারছেন? কিন্তু কেউ প্রশ্ন তোলার নেই এই সমস্ত ব্যাপার নিয়ে। হিমাচল প্রদেশে কথা হচ্ছে যে যে সমস্ত কংগ্রেস লিডার আছে, তাদের যে ফ্যামিলি মেম্বার হেন তেন যারা আছে, তাদেরকেই গভর্নমেন্ট চাকরি দেওয়া হচ্ছে। মানে যেটাকে বলা হয়, কি বলবো, ওই নেতা মন্ত্রীর হাত ধরে ঢোকে না, ওই রকম ব্যাপার। সেসব নিয়েও কেউ প্রশ্ন তুলছে না। তেলেঙ্গানা সরকার যখন ভোটের আগে প্রচার করেছিল যে কৃষকদেরকে এমএসপিতে তাদেরকে ফসল কিনবে, মানে সরকার নিজে থেকে ফসল কিনবে এমএসপি রেটে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কৃষকদের টাকাই সেখানে বাকি পড়ে আছে। মানে তারা ফসল দিয়েছে, তারা এখনও টাকা পাচ্ছে না। কেউ প্রশ্ন তুলছে না। আসলে কি, এগুলো তো ন্যারেটিভের সাথে ফিট হবে না। কিন্তু এই সমস্ত রাজ্যগুলোতে এখনও কংগ্রেস গভর্নমেন্ট রয়েছে। এবারে ধরুন কালকে যদি কংগ্রেস সরে গিয়ে বিজেপি সরকার আসে, এবং এই জিনিসগুলো, এবারে কি, এগুলো তো একটা দীর্ঘদিন ধরে ঘটে আসা স্ক্যাম, একটা অনেক দিন ধরে বড় বড় হয়ে হয়ে জিনিসটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে এই স্ক্যামগুলো। এবারে এখানে তো একদিনে চেঞ্জ করা সম্ভব নয়, কয়েক বছর লেগে যায় এই সমস্ত বিষয়গুলোকে কাউন্টার করতে করতে। হ্যাঁ, অবশ্যই আমরা মানে যারা ক্ষমতায় আছে তাদেরকে অ্যাকাউন্টেবল রাখবো, তাদেরকে প্রশ্ন করব, কিন্তু সেটাও যেন না সিলেক্টিভ হয়, ঠিক আছে? কিন্তু এই যেটা বলছিলাম, যদি কালকেই কোনো নতুন সরকার চলে আসে, তাকেই প্রশ্ন করা শুরু করে দেবে। যদি ওখানে বিজেপি সরকার আছে, সেখানে প্রোটেস্ট শুরু হয়ে যাবে যে কেন সরকার কৃষকদের ঋণ মুকুব করছে না। হয়তো কর্ণাটকে শুরু হয়ে যাবে যে কেন এত টাকা বাকি পড়ে আছে। কিন্তু কখনো সেটা দেখবে না যে সেটা কোন সময় থেকে বাকি পড়ে আছে, বা বাকি আগের দিন রাত্রে বৃষ্টি হলে তবে পরের দিন সকালে একটা রাস্তা কাদা হয়, সেটা কিন্তু কেউ দেখবে না। দেখা হবে কি, সকালে কি করে রাস্তাটা কাদা হলো, কালকে রাত্রেই তো ঠিক ছিল, সকালে কাদা হলো কেন? আরে ছাই চাপা দিয়ে রাখলে তো সব কিছু থাকে না। তো এই সমস্ত ব্যাপার সব কিছু ন্যারেটিভের সাথে ফিট করা না করা নিয়ে চলে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে 3টে টপিক সম্পর্কে জানালাম যে কীভাবে সোশ্যাল মিডিয়াতে লেফটিস্ট যারা রয়েছে তাদেরকে চিনবেন। এই 3টে পয়েন্ট একদম ন্যাচারাল, পেয়ে যাবেনই যাবেন তাদের কাছে, কোনো না কোনোভাবে তারা দেখবেন এই 3টেকে নিয়ে আসবে।
যে যারা ক্ষমতায় আছে তাদেরকে প্রশ্ন করব, সমাজের সমবন্টন প্রয়োজন। আরও একটা, ভবিষ্যৎকে কখনো মনে রাখতে নেই, বর্তমানকে নিয়ে চলবো। আর বলে রাখি, এই সব কিছুর কিন্তু ব্যতিক্রম ওদের হাত ধরেই পাবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।